ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের জন্য আবারও একটা ট্রান্সলেশনের ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা অনুবাদ করব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শ্রীকান্ত উপন্যাস থেকে একটা অংশ, যেটা শিশু পাঠ্য হিসাবে শ্রীনাথ বহুরূপী গল্প নামে পরিচিত। তারই একটা অংশ দেখো আমি লিখে নিয়েছি। সেদিনটা আমার খুব মনে পড়ে। এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে গেলে একটু জটিলতা আছে। সাবজেক্টের জায়গায় যদি আমি, তুমি, কোনো নাম ইত্যাদি বলা থাকে তাহলে ট্রান্সলেট করতে সুবিধে হয়। বিষয়টা আমি তোমাকে অন্য একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো, মনে করো একটা সেন্টেন্স নিয়েছি, আমার খিদে পেয়েছে। এটাকে যদি আমরা ইংরাজিতে ট্রান্সলেট করি কি বলতে হবে বলো তো? আমার মাই খিদে পেয়েছে। এখানে ভাগ দেখতে পাচ্ছ, পেয়েছে, গেট মানে পাওয়া। এইভাবে কিন্তু একে ট্রান্সলেট করা যাবে না। একে ট্রান্সলেট করার একটা সহজ উপায় হলো এই আমার কথাটার বদলে যদি তুমি আমি নিয়ে আসতে পারো। এটার মানেই হলো আমি ক্ষুধার্ত। দেখো, একে এবার ট্রান্সলেট করতে পারবে আই এম হাংরি। এটার মানেই কিন্তু এটা। তাহলে যখন আমার দিয়ে শুরু ছিল তখন সেন্টেন্সটা একটু কঠিন, আবার যখন এটাকে আমি আমিতে পরিণত করলাম সেন্টেন্সটা একটু ঘুরিয়ে নিলাম, মানেটা তো পাল্টাল না খুব একটা। এইভাবে যদি অনুবাদ করো তাহলে সহজ হয়। এগুলো আমি আগে ট্রান্সলেশনের ক্লাসে তোমাকে একাধিকবার শিখিয়েছি। যদি তুমি সেগুলো দেখে না থাক অবশ্যই দেখে নেবে। তাহলে এসো আমরা প্রথম বাক্যটাকে ঠিক এইভাবে একটু পাল্টে নেব। সেদিনটা আমার খুব মনে পড়ে মানে হলো সেদিনটার কথা আমি ভালোভাবে বা পরিষ্কারভাবে মনে করতে পারি। তাহলে বাক্যটা একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখো, সেদিনের কথা আমি ভালোভাবে মনে করতে পারি মানে স্মরণ করতে পারি। এইভাবে যদি করি, এটাকে মনে মনে এইভাবে পাল্টে নিলে সহজ হবে। তাহলে কি বলবো? সাবজেক্ট পেয়েছো আমি, এটি সাবজেক্ট। মনে করতে পারি এটি হলো ভার্ব, ক্রিয়াপদ। এইবার বাকি অংশটাকে বলবো। বাকি অংশটা কিভাবে বলবো এরও আমি তোমাকে দুটো পদ্ধতি শিখিয়েছি। ছোটদের জন্য বলেছিলাম সাবজেক্ট বলার পরে বাংলা বাক্যে ক্রিয়াপদ থাকে সবার শেষে, সেটা বলবে। বলে এবার পিছন দিকে উল্টো দিকে যা পাচ্ছ পর পর ইংরাজি বলতে থাকবে। তাহলে হবে আমি মনে করতে পারি ভালোভাবে সেদিনের কথা। আর যারা বড়রা তোমরা শুনছো তোমাদের জন্য বলেছিলাম কি না, প্রথমে সাবজেক্ট বলবে, ভার্ব বলবে, এবার অবজেক্ট বলতে হবে মানে কি বা কাকে। তারপরে যদি কোথায় দিয়ে কোনো প্রশ্ন থাকে, কোথায় কোনো স্থানের নাম থাকে সেটা বলবে। বলে বাকি অংশটা আর সাজিয়ে বলতে হবে না, এলোমেলো হলেও কোনো অসুবিধে হয় না। তাহলে এই সেন্টেন্সটাকে একটু পাল্টে নিয়েছি। এইরকম তোমাকে অনেক সেন্টেন্সের বেলায় করতে হতে পারে। তা তুমি পদ্ধতিটা শিখে নিলে। এবারে দেখো ট্রান্সলেট করব। আমি আই মনে করতে পারি, এই পারার ইংরেজি হলো ক্যান। আই ক্যান মনে করা, রিমেম্বার। আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার, এই যে ভালোভাবে মনে করতে পারি। আই ক্যান রিমেম্বার ক্লিয়ারলি, এইভাবেও বলতে পারি। আই ক্যান রিমেম্বার ক্লিয়ারলি সেদিনের কথা, দ্যাট ডে।
তাহলে নিশ্চয়ই প্রথম সেন্টেন্সটা কিভাবে ট্রান্সলেট করলাম বুঝতে পেরেছো। তুমি বুঝতে পেরে নিজে না প্রয়োগ করতে পারলে কিন্তু শেখা যাবে না। ওই জন্য আমি খুব ফুটিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি। এবার পরের বাক্যটার দিকে তাকাও। ছোড়দা যতীনদা বারংবার বলতে লাগলো, ভালুক নয় বাবা, একটা নেকড়ে বাঘ। তাহলে এই বড় বাক্যটার মধ্যে দেখো দুটো অংশ আছে। ছোড়দা যতীনদা বারংবার বলতে লাগলো, এটা একটা পার্ট, আর কোটেশনের মধ্যে যেটা আছে সেটা একটা। তাহলে প্রথম পার্টটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, সাবজেক্ট কি না ছোড়দা আর যতীনদা, এই হলো সাবজেক্ট, বলতে লাগলো এই হলো ভার্ব, বারংবার এই অ্যাডভার্বগুলো ভার্বের মাঝখানেও বলা যায়। ঠিক যেমন এখানেও বলতে পারতাম এই যে ক্লিয়ারলি, এটা এইখানেও বলতে পারতাম আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার, ঠিক সেটাই করব এই জায়গায়। তাহলে ছোড়দা অ্যান্ড যতীনদা বারংবার বলতে লাগলো, মানে বলা শুরু করলো বা বলছিল, ওয়ার সেইং রিপিটেডলি অথবা স্টার্টেড সেইং এগেন অ্যান্ড এগেন, যে কোনো একটা কথা বলবো। স্টার্টেড সেইং এগেন অ্যান্ড এগেন বলে এই অংশটা বলা হয়ে গেল। এবারে কোটেশনের মধ্যে দেখো দুটো সেন্টেন্স আছে, ভালুক নয় বাবা, একটা নেকড়ে বাঘ, আগে এটা বলেনি। তাহলে এই অংশটাই আবার দেখো, ভালুক নয় বাবা, সাবজেক্ট কি সেন্টেন্সটাই? সাবজেক্ট হলো এটা ভালুক নয় বাবা, দেখো সেটা কিন্তু নেই। সাবজেক্ট আমরা কিভাবে পাবো? এখানে আমি যে বলছি সাবজেক্ট নেই, কেন বললাম? আমরা সাবজেক্ট কিভাবে পাই জানো? এই ভার্বটাকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো। তাহলে অবজেক্ট পাওয়ার জন্য আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, আর কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তুমি সাবজেক্ট পাবে। দেখো কে নয় না, ওই প্রাণীটা ভালুক নয়, তার সাবজেক্ট ছিল না। তাহলে এখানে বলবো ইট ইজ নট আ বিয়ার, এটা ভালুক নয়। তাহলে বাবা শব্দটা কোথায় গেল? এটাকে বাদ দিলাম কেন? না, এখানে বাবা বলতে যতীনদা আর ছোড়দা ওদের বাবাকে বলছে না, ভয়ে আঁতকে উঠে এই বাবা শব্দটা বলেছে। ওই জন্য এখানে একটা এক্সক্লেমেশন মানে বিস্ময়সূচক চিহ্ন দিলেই ওই বাবা কথাটাকে প্রকাশ করা যাবে। আমরা এই জন্য এখানে ফাদার এইসব কথা লিখিনি, শেষে একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে দেব। পরের অংশটা দেখো, একটা নেকড়ে বাঘ, মানে ওই প্রাণীটা বা ওটা একটা নেকড়ে বাঘ। ইট ইজ আ ওলফ, ফুল স্টপ। তাহলে এই সেন্টেন্সটা বললাম। দেখো আজকে আমি কিন্তু তোমাদের খুব ফুটিয়ে ব্যাখ্যা করে ধরে ধরে ট্রান্সলেশনটা বুঝিয়ে দিচ্ছি, যাতে তুমি নিজে অ্যাপ্লাই করতে পারো। তোমার যদি ভালো লাগে এইরকম ভাবে ক্লাস, তাহলে তুমি এখনই একটা লাইক দিয়ে সেটা আমাকে বুঝিয়ে দাও। আর অবশ্যই আজকের ক্লাসটা তোমার বন্ধুদের মধ্যে একটু শেয়ার করবে, যাতে আরো অনেকে শিখতে পারে। দেখো পরের সেন্টেন্সটা, হুম করে লেজ গুটিয়ে পাপোশের উপর বসেছিল। এই বাক্যটার মধ্যে খেয়াল করো আরো ক্রিয়াপদ আছে। তাহলে এখানে বসেছিল, কে বসেছিল? সে সাবজেক্ট, মানে ওই প্রাণীটা। ইট দিয়ে বললেও হবে, সেটা কিন্তু এখানে নেই। তার মানে সাবজেক্ট নেই, সেটা আমরা আন্দাজ করে নিতে পারবো, ইট বললেই হবে। এবার ক্রিয়াপদটা দেখো, বসেছিল, কিন্তু সেন্টেন্সটার মধ্যে এইটা ছাড়াও আরো দুটো ক্রিয়াপদ আছে। একটা হলো হুম করে, আর একটা হলো লেজ গুটিয়ে। এই যে গুটিয়ে, এই একারযুক্ত ক্রিয়াপদগুলো কিন্তু তোমাকে খুব বিপদে ফেলে।
যেমন আমি অন্য একটা উদাহরণ দিচ্ছি, তুমি বুঝতে পারবে খুব সহজেই। দেখো, এই একটা সেন্টেন্স নিয়েছি, বাড়ি ফিরে আমি খেলতে যাব। তাহলে এই আমি হলো সাবজেক্ট, খেলতে যাব ভার্ব। কিন্তু এটি ছাড়াও আরো একটি ক্রিয়াপদ রয়েছে, বাড়ি ফিরে, এই যে একারযুক্ত ক্রিয়াপদ, এই মাত্র বলছিলাম। তুমি একে কিভাবে ইংরাজি করবে? না, একে ইংরাজি করার জন্য দুটো পদ্ধতি তুমি অ্যাপ্লাই করতে পারো। আফটার রিটার্নিং হোম বলে আই শ্যাল গো টু প্লে বা আই উইল গো টু প্লে বলবো। আরেকটা উপায় কি না, এই যে একারযুক্ত ক্রিয়াপদ, এই অংশটাকে আলাদা একটা পার্ট তৈরি করে দাও, এটা আরো সহজ হবে। সেটা কিভাবে হবে? আই উইল বা শ্যালও বলতে পারো, রিটার্ন হোম অ্যান্ড আই উইল গো টু দ্য ফিল্ড, আই উইল গো টু প্লে। তাহলে আলাদা একটা পার্টও করে নিতে পারো। এই দুটোর মধ্যে একটা পদ্ধতি তোমাকে অ্যাপ্লাই করতে হবে এই ক্রিয়াপদগুলোর জন্য, এই একারযুক্ত ক্রিয়াপদের জন্য। তাহলে এখানেও আমরা এই পদ্ধতিটাই প্রয়োগ করব। হুপ করে মানে নেকড়ের গর্জনটাকে হুম বলা হচ্ছে, যেটা ইংরেজিতে আমরা বলি হাউল। তাহলে বলবো, দেখো, ইট হাউল্ড, মানে এটা হুম করলো, গর্জন করলো। এই অংশটা দেখো, লেজ গুটিয়ে বসেছিল। এই লেজ গুটিয়ে বসে থাকা বা জড়সড় হয়ে বসে থাকা, এর কিন্তু একটা আলাদা ইংরেজি আছে। একে আমরা হাডল বলি, নেসেল কথাটা বলা যায়, আবার কার্ল আপ বলা যায়। ওই জন্য এই ক্রিয়াপদটার জন্য আলাদা পার্ট তৈরি করতে হবে না, এটা মেন ভার্বের সঙ্গে জুড়ে একটাই ক্রিয়াপদ তৈরি করে, সেটা বললেই মিটে যাবে। তাহলে ইট হাউল্ড অ্যান্ড কার্লড আপ, লেজ গুটিয়ে বসেছিল। এবারে বাকি অংশটা যা পড়ে আছে, পাপোসের উপর, অন দা ডোর ম্যাট। পাপোসকে আমরা ইংরেজিতে ডোর ম্যাট বলি, ফ্লোর ম্যাটও বলা হয়, সেটা কার্পেটকে বোঝায়। এবার পরের সেন্টেন্সটার দিকে তাকাও। তখন কেউ বিশ্বাস করলো, কেউ বা করলো না। তাহলে এই বাক্যটাতে কেউ বিশ্বাস করলো, অবজেক্ট কি আছে? কি বিশ্বাস করলো? না, ওদের কথা, ছোড়দা আর যতীনদার কথা। দেন সাম, কেউ মানে কেউ কেউ, সাম বিলিভড দেম, আর কেউ করলো না, অ্যান্ড সাম ডিড নট, মানে সাম ডিড নট বিলিভ দেম, এটাকে ছোট করে বলা হলো। এইবার দেখো, কিন্তু সবাই ভয়চকিত নেত্রে চারদিক খুঁজতে লাগলো। তাহলে সাবজেক্ট কি? সবাই, এটি সাবজেক্ট। ভার্ব কি? খুঁজতে লাগলো। এবারে বাকিটা উল্টো দিকে বলে আসবো। তখন দেন অল, সবাই খুঁজতে লাগলো। খুঁজতে লাগলো মানে এটাকে আবার একসাথে চারিদিকে খুঁজতে লাগলো। একসঙ্গে বলা যায় লুক অ্যারাউন্ড, সেটাই বলি। অল স্টার্টেড, এই যে লাগলো মানে শুরু করলো, স্টার্টেড লুকিং অ্যারাউন্ড। ভয়চকিত নেত্রে মানে উইথ স্কেয়ার্ড আইজ, অথবা ফিয়ারফুলি বললেও হতো, উইথ ফিয়ার, ভয়ের সাথে। এখানে দেখো, অবজেক্ট একটা দেওয়া যেত, যেটা বাংলাতে ছিল না বলে আর দিলাম না। দেন অল স্টার্টেড লুকিং অ্যারাউন্ড ফর ইট,
ওইটাকে খুঁজতে লাগলো। এখানে যেহেতু বাংলাতেও ছিল না, ইংরাজিতে আর বললাম না, অ্যাভয়েড করলাম। উঠোনের এক প্রান্তে একটা ডালিম গাছ ছিল। তাহলে কোন স্থানে কিছু একটা ছিল বোঝালে দেয়ার দিয়ে বলতে হয়। দেয়ার ওয়াজ আ পমগ্রানেট, ডালিম, বেদানা, ট্রি। উঠোনের এক প্রান্তে, এটাকে বলবো at one end of the yard। ইয়ার্ড মানে উঠোন বা আঙিনা। এবার দেখো, দেখা গেল তারই ঝোপের মধ্যে বসে একটি জানোয়ার। দেখা গেল, এই অংশটাকে যদি আলাদা করে নি, যেমন ছিল এখানে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, ইট ওয়াজ সিন দ্যাট, দেখা গেল যে। এবার এই অংশটার দিকে তাকাও, এই অংশটায় সাবজেক্ট কি, ভার্ব হলো বসে আছে। কে বসে আছে? ওই যে বলেছিলাম কে বা কারা দিয়ে প্রশ্ন করব, ভার্বকে, সাবজেক্ট আসবে না, একটি জানোয়ার, এটি হলো সাবজেক্ট। তাহলে এখানে বাংলা বাক্যটা একটু এলোমেলো করে দেওয়া আছে। ইট ওয়াজ ফাউন্ড দ্যাট, সাবজেক্ট বলবো একটি জানোয়ার, মানে অ্যান অ্যানিম্যাল অথবা আ বিস্ট। আমরা আ বিস্ট কথাটাই ব্যবহার করি। আ বিস্ট ওয়াজ সিটিংও বলতে পারো, স্যাটও বলতে পারো। ওয়াজ সিটিং, তারই ঝোপের মধ্যে, ইন দ্যাট বুশ। কোন ঝোপের মধ্যে? না ওই ডালিম গাছের ঝোপের মধ্যে। এবার দেখো, বাঘের মতোই বটে, ইট লুকড লাইক আ উলফ। নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে হচ্ছে। এর পরের সেন্টেন্স দেখো, চোখের পলকে বারান্দা খালি হয়ে বৈঠকখানা ভরে গেল। দেখো আবার একটা একার যুক্ত ক্রিয়াপদ। এটাকে যদি আমরা দুটো পাঠ করে নিই, চোখের পলকে বারান্দা খালি হয়ে গেল এবং বৈঠকখানা ভরে গেল, তাহলে সেন্টেন্সটা সহজ হয় কিনা তোমরাই বলো। এবারে ট্রান্সলেট করি। বারান্দা খালি হয়ে গেল, তাহলে সাবজেক্ট দিয়ে শুরু করব, দ্য ব্যালকনি, বারান্দা আর কি, বিকেম, এখানে তুমি ওয়াজও বলতে পারতে, এমটি, খালি হয়ে গেল চোখের পলকে, ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, অথবা সাডেনলি, কুইকলি, এই যে কোনো কথা বলতে পারো। আমি বলছি ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। ব্লিঙ্ক মানে চোখের পলক ফেলা। এবার দেখো, বৈঠকখানা ভরে গেল, অ্যান্ড দ্য ড্রয়িং রুম, বৈঠকখানার ইংরাজি বললাম ড্রয়িং রুম, তুমি সিটিং রুমও বলতে পারো। ওয়াজ ফুল, ওয়াজ ক্রাউডেড, ওয়াজ ফুল, ভরে গেল। এবার দেখো, জনপ্রাণী সেখানে নেই, মানে ব্যালকনিতে, বারান্দায় কোনো জনপ্রাণী নেই। নোবডি রিমেইনড, মানে রয়ে গেল, অথবা নোবডি ওয়াজ লেফট ইন দ্য ব্যালকনি, নোবডি ওয়াজ দেয়ার ইন দ্য ব্যালকনি। কেন দেয়ার দিয়ে বললাম? না কোন স্থানে কেউ থাকা বা ছিল, আছে, থাকবে, এগুলো তো দেয়ার দিয়ে বলি। এটাকেই একটু ঘুরিয়ে বলেছি, এমনও বললে হতো দেয়ার ওয়াজ নোবডি ইন দ্য ব্যালকনি, এটাকেই নোবডি ওয়াজ দেয়ার ইন দ্য ব্যালকনি বলেছি। নিশ্চয়ই তোমার বুঝতে কোনো অসুবিধে হয়নি। যদি অসুবিধে হয়ে থাকে এই অংশটা আমাকে কমেন্ট করে জানাবে,
আমি পরের ক্লাসে তোমাকে আবার বুঝিয়ে দেব। দেখো, সেই ভিড়ের মধ্যে হতে পিসে মশাইয়ের উত্তেজিত কণ্ঠ আসতে লাগলো, সড়কি লাও, বন্দুক লাও। লাউ কথাটার মানে কি? মনে হয় কথাটা ওই লে আও, নিয়ে এসো, এই কথাটা বলতে চাওয়া হচ্ছে। এবারে সাবজেক্ট ভার্ব খুঁজে বের করি এই অংশটা। তাহলে এই কোটেশনের আগে যেটা আছে, পিসে মশাইয়ের উত্তেজিত কণ্ঠ আসতে লাগলো, সাবজেক্টটা কে আসতে লাগলো? আসতে লাগলো এটি ভার্ব। কে না পিসে মশাইয়ের উত্তেজিত কণ্ঠ, এই টোটালটি হলো সাবজেক্ট। তাহলে পিসে মশাইয়ের উত্তেজিত কণ্ঠ ইংরেজিতে কি বলবো বলো? পিসে মশাইকে আমরা ইংরেজিতে আঙ্কেল বলবো, তাহলে বলবো আওয়ার আঙ্কেলস এক্সাইটেড ভয়েস ওয়াজ কামিং, আওয়ার আঙ্কেলস এক্সাইটেড ভয়েস, স্টার্টেড কামিংও বলতে পারি, ওয়াজ কামিং আসছিল, সেই ভিড়ের মধ্য হতে, ফ্রম দ্য ক্রাউড, ফ্রম দ্য ক্রাউড বলে কি বলেছিল? সড়কি লাও, বন্দুক লাও। এই সড়কি কথাটাকে ইংরেজিতে, সড়কি মানে লাঠি, স্টিক বলতে পারি, আর ভারী মোটা লাঠিকে ক্লাব বলা হয়, সেটা বলবো ব্রিং আ ক্লাব। বন্দুক লাও, ব্রিং আ গান, ব্রিং আ গান। তাহলে দেখো কি সুন্দরভাবে আমরা এই অংশটা ট্রান্সলেট করলাম। খুব ফুটিয়ে আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে এই কঠিন কঠিন বাংলা সেন্টেন্সগুলোকে আমরা ইংরাজিতে ট্রান্সলেট করছি। আশা করছি বুঝতে তোমার কোনো অসুবিধে হয়নি। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। এই গল্পটারই পরের অংশটা আমি আবার পরের ক্লাসে তোমাকে শেখাবো। এর মাঝখানে গ্রামারের যে কোর্সটা শুরু করেছি সেটাও চলতে থাকবে, স্পোকেন ইংলিশের কোর্সটাও চলতে থাকবে। তুমি নিশ্চয়ই সেগুলো ফলো করছো। আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, তোমার বন্ধুদের মধ্যে আজকের ক্লাসটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দেবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।